গুড মর্নিং বাংলায় আপনাকে স্বাগত। আমি অরিন্দম, আমি আছি, আমার সঙ্গে আছে শুক্লা, দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের গতকালকে কথা দিয়েছিলাম আজ একটা আপনাদের জন্য অসম্ভব ভালো একটা চমক অপেক্ষা করছে, এবং সেই চমকটা কি বলার আগে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে আজকের একজন আমাদের খুব বিশেষ অতিথি, যিনি মুম্বাই থেকে এখানে এসছেন, প্রদীপ্ত সেনগুপ্ত। প্রদীপ্তদার পরিচয় প্রসঙ্গে খালি এইটুকু বলি, প্রদীপ্তদার একটা ম্যান্ডোলিন দেখতে পাচ্ছেন, এইটুকু বুঝতে পারছেন উনি ম্যান্ডোলিনের সঙ্গে কিছু একটা ব্যাপার রয়েছে। আমি খালি আপাতত এইটুকু বলে রাখি, আমাদের সবার খুব প্রিয় সুরকার পঞ্চম দা অর্থাৎ আর.ডি. বর্মনের সঙ্গে কিন্তু উনি নিয়মিত কাজ করেছেন, সুতরাং বুঝতেই পাচ্ছেন চমকটা আস্তে আস্তে খোলসা করছে। এবং আরেকজন আছে সঙ্গে, সে অবশ্য আমাদের এখন প্রায় ঘরের লোক, কারণ প্রায় দিনই গুড মর্নিং বাংলায় আমরা তার সঙ্গে আড্ডা মারার সুযোগ পাই। নীলাঞ্জন রয়েছে আজ আমাদের সঙ্গে, সুতরাং বুঝতেই পাচ্ছেন সব এখানে ডাইহার্ড আর.ডি. ফ্যানেরা বসে আছে, তার সঙ্গে প্রদীপ্তদাকে পেয়েছি। অতএব আজকে একদম আর.ডি. ছাড়া কোনো কিছু নয়, এখানে ছেড়ে দিই, একবার ছেড়ে দিই, প্রদীপ্তদার উপর ছেড়ে দিই, শুনি কিছু কথা। সবার প্রথমে তো যেটা বলবো, পঞ্চমদার সঙ্গে আমার পঞ্চমদাকে যেদিন দেখলাম, পঞ্চমদা মানে এটা কীরকম ব্যাপার, যখন একটা ছোট ছেলেকে মার হাত ধরে যখন দুর্গা প্রতিমা দেখতে যায়, ভগবান দর্শন করতে যায়, তার যে একটা বিস্ময় থাকে, একটা দুর্গা দেখছি বা কোনো ভগবান দেখছি, সেই যে ফিলটা আমি যখন পঞ্চমদাকে দেখলাম, আমার এখনও ওই দিনটা মনে আছে। 29 জানুয়ারি 1989 ফিল্ম সেন্টারে বসে আছি। ইনফ্যাক্ট ওইটা আমার ফার্স্ট রেকর্ডিং ছিল জিনেদো পিকচারে। সবার আগে আমি পৌঁছে গেছিলাম সেদিন স্টুডিওতে। আমাদের 9:30 শিফট থাকে আর কি, থাকতো আর কি সেই সময়। আমি বোধহয় 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম, 9টা কি 9:45 হবে। পঞ্চমদার ফার্স্ট রিকোয়াতে যাচ্ছি, তখন বম্বেতে জাস্ট গেছি আমি। তো যথারীতি রিহার্সাল টিহার্সাল হলো, পঞ্চমদা এলেন, ফিল্ম সেন্টারের দরজাটা খুলে, তুমি তো বোধহয় দেখে দেবে ফিল্ম সেন্টারের দরজা খুলে পঞ্চমদা ঢুকলেন। মানে কোনো কথা বলা তো দূরের কথা, আমি একজন মানে চোখের পাতাও পর্যন্ত পড়ছি না। পঞ্চমদাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, পঞ্চমদার সঙ্গে কাজ করবো। ইনফ্যাক্ট কলকাতায় যখন ছিলাম তখন তো স্বপ্নই দেখতাম, যখন কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তোমারও কাজ করেছি, তখন একটা স্বপ্ন ছিল যে পঞ্চমদার সঙ্গে কাজ করবো। তো প্রথম দিন যখন পঞ্চমদাকে দেখলাম, দেখে যেন একটা ভগবানের দর্শন হলো যেন। এটা ওই দিনটা আমি আর ভুলতে পারবো না। যথারীতি এলেন পঞ্চমদা। তার আগে মনোহরিদার সঙ্গে আমার ইন্ট্রোডাকশন হয়েছিল। মনোহরিদা গিয়ে পঞ্চমদাকে আমার কথা বলেছিলেন, পঞ্চমদা বলেছিলেন ডাকো ওরকে। পঞ্চমদা মনে প্রাণে কিন্তু বাঙালি ছিলেন, মনে প্রাণে বাঙালি ছিলেন, সেটা হচ্ছে বড় কথা। এবং সবাই ভালো মিউজিশিয়ান, সবাই ওনার সঙ্গে কাজ করতেন। মিউজিশিয়ানদের তো উনি যথেষ্ট রেসপেক্ট দিতেন, ভালোবাসতেন, কিন্তু মন প্রাণ দিয়ে বাঙালিদেরও ভালোবাসতেন। এটা একটা বিরাট বড় পঞ্চমদার গুণ ছিল। যাই হোক, আমি গেলাম, কাজ করলাম। সেদিন আশাজির একটা গান ছিল, জিনেদো পিকচারের গান ছিল, সারি রাত গুজারি হামনে। তোমার সেই প্রথম কাজের পার্ট নমুনাটাও একটু সঙ্গে শোনাবে নাকি, গল্পের সঙ্গে? শোনাচ্ছি। তারপরে আমি বলছি, তারপরে পঞ্চমদা এলেন, পঞ্চমদার সঙ্গে যথারীতি অলমোস্ট 100-150 মিউজিশিয়ান ছিলেন। সেখানে রিহার্সাল হলো গানটার, আশাজিও এলেন। তো রিহার্সাল হওয়ার সময় বাবলুদা মনোহরিদা যে এখানে বসে বাজিয়ে নাও, তারপরে আমি পঞ্চমদার সঙ্গে আলাদা করে তোমাকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। তো রিহার্সাল হয়ে যাওয়ার পর ফিল্ম সেন্টারে যে ভয়েস বুথে গিয়ে আমরা বসলাম, স্ট্রোক সেকশনে সবাই আমি ছিলাম। আমার এখনও মনে আছে, আমি রমেশ আইয়ারজি, আমি ইনফ্যাক্ট এইসব মিউজিশিয়ানদের কলকাতায় বসে ভাবতাম এনাদের সঙ্গে কাজ করবো। রমেশ আইয়ারজির মতন গিটারিস্ট, তুমি ভালো করে জানো কি স্ট্যান্ডার্ডের মিউজিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস মিউজিশিয়ান এরা সব। তারপরে বাপটজি সন্তুরে ছিলেন। তো স্ট্রোক সেখানে পুরো আমরা যেটা গ্রুপটা ছিলাম, তার আগে আমরা ভয়েস বুথে বসলাম। রিহার্সাল হয়ে যাওয়ার পর মোটামুটি যারা পুরনো মিউজিশিয়ান, তারা হয়তো কেউ ক্যান্টিনে যেত, চা খেত, গল্প করতো। আমি প্রথম মিউজিশিয়ান, মানে প্রথম দিন ওখানে ফার্স্ট পঞ্চমদার টেক বাজাতে গেছি, তো আমি চুপচাপ গিয়ে ওই রুমটাতে বসেছিলাম। তো বাবলুদা কিছুক্ষণ পরে, মনোহরিদার বাবলুদা বলে পঞ্চমদাকে নিয়ে আসলেন। পঞ্চমদা গান টান করার পর এলেন, আসার পর পঞ্চমদার সঙ্গে আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন সামনাসামনি, মানে এরকম সামনাসামনি বসে পঞ্চমদাকে দিচ্ছি। পঞ্চমদার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পঞ্চমদা বলেন, আমার মানে ওই সব কথাগুলো না একটা মানে স্মৃতি তো হয়ে রয়েছে, এবং এগুলো কোনোদিন ভুলতে পারবো না, মানে লাস্ট দিন অবধি বলতে পারবো। মানে কত বড় ইন্সপিরেশন মানে আমার জীবনের জন্য, যে পঞ্চমদা আমাকে বললেন কোথায় আছো তুমি, এখানে কোথায় থাকো? তখন আমি মানে একটা লজে থাকতাম, স্ট্রাগল লাইফ তখন। আমি বললাম যে একটা লজে আছি। বলে চিন্তা করো না, আমরা তো আছি, সব সেটেল হয়ে যাবে একদিন। আজকে এখানে এসছো, বম্বেতে কাজ করছো, কাজ করবে, ভালো করে মিউজিক করো, ভালো করে বাজনা বাজাও, একদিন সেটেল হবে, দেখবে। আর তারপরে তো আমরা তো আছি, এই যে আমরা তো আছি, মানে পঞ্চমদা গ্রুপ বা মনোহরিদা বা যারা রয়েছেন, আমরা তো আছি, এই যে ভরসাটা দেওয়া, এটা একটা আমার জীবনের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ। এটা আমি জীবনে ভুলবো না।
তারপরে পঞ্চমদার সঙ্গে আরও কাজ করলাম। তারপরে একটা গান তো খুব মানে পরিন্দা ফিল্মের গান, পরিন্দাটা বাজালাম পুরো। পরিন্দার গানগুলো তো আমাদের তুমসে মিলকে যে গানটা তো ভাবাই যাচ্ছে না, ওই গানটাই বাজছিল একটা আপনার দুজনে অসম্ভব মেলোডি। এবং এই প্রসঙ্গে আমি একটু আপনাদের বলে দিই, প্রদীপ্ত দা তার যে শ্রদ্ধার্ঘ টুয়ার্ডস আর.ডি. বর্মন পঞ্চম দা, তার জন্যে তিনি দুটো অ্যালবাম করেছেন ট্রিবিউট টু পঞ্চম দা, এবং পঞ্চম দার বিভিন্ন খুব নামকরা হিট নাম্বারস সেগুলোকে কিন্তু ম্যান্ডোলিনে বাজিয়ে এখানে শুনেছেন। এবং আমার তার কিছু কিছু উদাহরণ তার ডেফিনেটলি পাবো, এবং একই সঙ্গে আরও অনেক গল্পের ছোঁয়াও পাবো আর কি, মানে অ্যানেকডোটস, তো যা হয়েছে তোমাদের ইন্টারাকশনস বিভিন্ন রকম। তো আমাদের তুমি পরিন্দাতে বাজানোর কথা বললে, এবং তুমি যে সময়টা গেছো সেই সময় তো তারপরে পঞ্চমদার মানে তারপরে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। 1942 তুমি ডেফিনেটলি পার্ট ছিলে। 1942 লাভ স্টোরি কি হয়েছে আমি বলছি। 1942 লাভ স্টোরি পার্ট ছিলাম মানে আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গানের রেকর্ডিং আমি ছিলাম না। তার কারণ হচ্ছে ওই সময় যে গানগুলো উনি রেকর্ড করেছিলেন তাতে পার্টিকুলারলি ম্যান্ডোলিনের ইউজটা উনি ওইভাবে করেননি মোস্টলি, সেটা যে কোনো কারণেই হোক। কিন্তু আমি সেই সময় ছিলাম, জানতাম যে 1942 লাভ স্টোরি রেকর্ডিং চলছে, সেটা হয়তো বা কোনো কারণ হবে, পঞ্চমদা হয়তো ওই সময় আমাকে ম্যান্ডোলিনের জন্য ডাকেননি বা কোনো কারণ হবে বোধ হয়, কিন্তু ওই রেকর্ডিং আমি প্রেজেন্ট ছিলাম ওই সময়টা। কিন্তু বাকি ওই সময় যতগুলো পঞ্চমদার রেকর্ডিং হয়েছে, ইনফ্যাক্ট বাংলা গান, ওই সময় বাংলা গানের প্রচুর কাজ হচ্ছিল, একান্ত আপনটা বলে। তারপরে হয়েছে ওই শ্বেত পাথরের তালা বলে একটা পিকচার হয়েছিল, আমার এখনো ওই সিনগুলো মনে আছে। তারপরে আগুন, আক্রোশ বলে একটা ফিল্ম হয়েছিল, আমার আক্রোশ এখনো মনে আছে। আক্রোশের একটা রেকর্ডিং ভিক্টর ব্যানার্জি এসেছিলেন, সে একটা গানে পঞ্চমদা এমন এক্সপেরিমেন্ট করেছিলেন, 7 জন টেনার ব্যাঞ্জো প্লেয়ার আমরা ছিলাম, 7 টেনার ব্যাঞ্জোস একসঙ্গে 7 জনকে আমরা বাজিয়েছিলাম। তাতে একটা ওই একটু গোয়ানিস টাইপের একটা কর্ড করে এটা করেছিল, কি বিউটিফুল পার্টটা করেছিলেন না, আমার এখনো মানে এত ভালো লাগে। আর ওই 7 জন ব্যাঞ্জো বাজাচ্ছে একই কর্ড, মানে ওটা ঠিক কি সাউন্ড এসেছিল তোমার বলে বোঝাতে পারবো না। এইরকম এক্সপেরিমেন্ট করেছে পঞ্চমদার, এক্সপেরিমেন্টের জবাব নেই। পঞ্চমদা কি কি না এক্সপেরিমেন্ট করেছে। আমি আজকে নীলাঞ্জনের সঙ্গে বসে আমরা আলোচনা করছিলাম, একটা গান আছে ডার্লিং ডার্লিং ফিল্মে একটা গান আছে, ওইটা বলুন, রাত গেই বিত গেই একটা আছে। ওই গানটাতে সেকেন্ড মিউজিক একটা সাউন্ড আছে, আমি জানি না, যা দর্শকরা নিশ্চয়ই শুনে থাকবেন অডিয়েন্সটা। সেকেন্ড মিউজিকের প্রথম 8 বার বা 16 বার একটা রিদমের একটা সাউন্ড আছে, ওটা অনেকে হয়তো জানেন ওটা কিসের সাউন্ড, কিন্তু ওটা কিভাবে করা হয়েছিল আমি বলছি। পঞ্চমদার সঙ্গে একজন খুব সিনিয়র পারকাশন প্লেয়ার ছিলেন, এখনও আছেন উনি বম্বেতে, অমৃত রাও কাটকারজি, উনি ওনার সঙ্গে সবসময় থাকেন, উনি রেসোরেসও বাজাতেন প্লাস পারকাশন অনেক কিছুই বাজাতেন। তো ওই সময় উনি এক্সপেরিমেন্ট করেছেন যে উনি বলেছেন যে অমৃত রাওজিকে যে এই গানটার জন্য একটা সাউন্ড এক্সপেরিমেন্ট করা হবে, তুমি তোমার শার্টটা খুলে ফেলো। শার্ট খুলে পিঠের উপরে হাত দিয়ে এরকমভাবে হাতটা ব্লক করে এক সাউন্ড বের করেছিলেন, এবং সেই সাউন্ডটা সেকেন্ড মিউজিকে রাখা আছে এখন। ওই মানে এটা আজকের দিনে কজন কম্পোজার ভাবতে পারবে এতখানি? ওটাই বললাম, ভাবতেই পারবে না। মানে দেখো, সে তো পঞ্চমদার সম্পর্কে একটা কথা আর প্রচলিত একটা মজা চলে, কিন্তু মানে যেটা খুব মজাটা অ্যাকচুয়ালি ইয়ে থেকে এসছে, মানে খুব জেনুইন ঘটনা থেকে এসছে, যে থালা বাটি বাসন কোসন বাজিয়ে উনি মিউজিক তৈরি করেছেন, এবং তার তো উদাহরণ রয়েছে, আমরা পেয়েছি অসংখ্য আছে। মহান পিকচারে একটা স্কুলের ঘন্টা, যেটা আমরা ছোটবেলা দেখতাম, পিতলের স্কুলের ঘন্টা যেগুলো বাজানো হতো, কাঁসার,
সেইটা জলের বালতির মধ্যে দিয়ে সেকেন্ড ওরে বাবা। কি এক্সপেরিমেন্ট। আমি জানি না, তোমার ওই গানটার কথা নীলাঞ্জন আমাকে মানে আমাদের বলতে পারবে। ওই কোন ফিল্ম ভুলে গেছি, ধন্য কি আঁখো মে, ছবির নাম ছিল কিতাব। কিতাব, কারেক্ট কিতাব। এবং কিতাবেই আরেকটা গান ছিল, গানটা শুরু হচ্ছে শুধুমাত্র গলাকে ডিস্টর্ট করে, চিঠি করতে করতে আসছে, মনে পড়ছে গানটা? এবং সেরকম প্রথমে মিউজিক নেই, শুধু গলাকে ডিস্টর্ট করে শুরু করেছেন গানটা। গলাকে ডিস্টর্ট করে আরেকটা দারুণ ভালো গান আছে, সেটা আশাজির পুজোর অ্যালবামে রিলিজ হয়েছিল, সেটা মাছের কাঁটা খোপার কাঁটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখ দিয়ে একটা আওয়াজ করে, অদ্ভুত আওয়াজ। 6-8 এর গান ছিল ওই রকম, মানে ভাবতেই কি বলবো, মানে কল্পনার বাইরে। আর ওটা এখনো পর্যন্ত কেউ ভাবতেও পারলো না, করতেও পারলো না। আচ্ছা, তোমার কি একটা গান মনে আছে? একটা গান বেরিয়েছিল বাংলাতেই পুজোর গানে, বাচ্চাদের নিয়ে একটা সাউন্ড ছিল, অসাধারণ, এই চাঁদে যাত্রা। হ্যাঁ, ও বাচ্চাদের সাউন্ড করা ছিল। সেই অরিজিনাল সাউন্ডটা কিন্তু পঞ্চমদার ভয়েস, ওটা রেকর্ডটা ফাস্ট করে দিয়ে। অ্যাবসলিউটলি, এই সবগুলো এক্সপেরিমেন্ট পঞ্চমদাই। ওটা ছিল উড়ে যাব আমরা বাবা বাবা, চাঁদ মামার বাড়িতে বাবা, যেখানে শুধু মজা আর মজা, চলেছি হাওয়া গাড়িতে, উড়ে যাব আমরা। এটা আবার সে হিন্দি হলো পরে, পুছো না यार क्या हुआ, दिल का करार क्या हुआ। এরকম অসংখ্য আছে। সে তো তোমার উদাহরণ দিতে বসলে একটা হবে না, এক বছর ধরে বোধহয় করতে হবে। সারাদিন কেন, জীবন কেটে তাও শেষ হবে না, তাও শেষ হবে না। এবং না, ওনার এই পার্টিকুলার ট্রেন্ড ধরে আমি বলছি, ধরো উনি একদম শুরুর দিকে, পঞ্চমদার একদম শুরুর দিকে যখন নিজে মিউজিক ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেননি, প্রথমে একটা ছবিতে মানে একটা গানে জাস্ট কম্পোজ করেছিলেন, যেটা সচিন দেব বর্মন ফান্টুজে ইউজ করলেন। তারপরে আরেকটা করলেন যে মানে যে গানটা এখনো মানে মেরে টোপি, মেরে টোপি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না, 9 বছর বয়স ছিল, 9 বছর বয়সে ওটা কম্পোজ করা। ফান্টুজে যখন ওটা ইউজ করলেন তখন 16 বছর বয়স। এবং তারপরে উনি আরেকটা করলেন যে গানটা মানে আমার ভীষণ প্রিয় গান, মানে আমি নীলাঞ্জনের নিশ্চয়ই জানা আছে, বলো দুগা লাইন শোনাতেও, যেটাকে গুরুদাতের পেয়াসাতে ইউজ করলেন। গানটা হচ্ছে सर जो मेरा चकराए और दिल डूबा जाए, आजा प्यारे साथ हमारे काहे घबरा। হবে একটু দুলাই, একটু মনে আছে। सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे काहे घबराए, काहे घबराए। সেই মাথায় তেল মালিশ করতে হবে। জনি ওয়াকার ভিজুয়ালাইজেশনে ছিল, কি এক্সপ্রেশন জনি ওয়াকার, কি এক্সপ্রেশন। তারপরে তো শুনেছি যে মানে এটা নিয়ে একটা ইয়ে রয়েছে, মানে কেউ বলে না, কারণ যদিও তাতে অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর হিসেবে ওনার নাম ছিল, ছবির নাম আরাধনা, কিন্তু যেহেতু সচিন দেব বর্মন সে অসুস্থ হচ্ছিলেন বলে ওই গানটার সুর নাকি ওনারই, ওই যে मेरे सपनों की रानी कब आएगी तू, मेरे सपनों की रूप तेरा मस्ताना, রূপ তেরা মাস্তানা। কিন্তু আমি এটা যদিও শুনেছি এটা সচিন দেব বর্মনই করেছিলেন, এবং এটা সম্ভবত আমাদের এখানে আড্ডায় তোমার সঙ্গে কি কথা হচ্ছিল, এটা অন্য একটা বিখ্যাত টিউনকে উনি অদ্ভুতভাবে ভেঙেছিলেন। না আমার সঙ্গে হয়নি, অন্য কারোর সঙ্গে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, মানে ওটা একটা বিখ্যাত টিউন। আমি যখন শুনেছি, মনোহরিদা আমাকে বলেছেন এই ব্যাপারে, যখন এসডি বর্মনের সঙ্গে যখন মনোহরিদারা ছিলেন, মানে এসডি বর্মনের সঙ্গে পঞ্চমদা, মনোহরিদা, সবাই, বাসুদা, মারুতিজি, এরা সবাই একসঙ্গে থাকতেন মানে এসডি বর্মনের সঙ্গে। তো ওনার যখন কোনো কম্পোজিশন হতো বা ক্রিয়েশন হতো, তাতে মানে সবাই মিলে বসে এটা একটা এসডি বর্মন তো কম্পোজ করতেন, তার উপরে এক্সপেরিমেন্ট করা, তার উপরে কিছু এগুলো পঞ্চমদা করতেন। এবং এমনও হয়েছে অনেক প্রডিউসারকে সচিন দেব বর্মন বলতেন যে এই কাজটা যেন পঞ্চমকে না, এই কাজটা যেন পঞ্চমের সঙ্গে ডিসকাস করে, প্রডিউসারের সঙ্গে বলতেন। কেন, যেগুলো মডার্ন টাচ, তখন পঞ্চমদা অলরেডি, কেন পঞ্চমদা ওই সময় এত অ্যাডভান্স ছিলেন, ভাবা যায় না। পঞ্চমদা এত অ্যাডভান্স ভাবতেন, এত কিছু ভাবতেন, মানে সেই জন্য অনেক মিউজিক, আজকের দিনও মিউজিক ডিরেক্টররা যারা আছে, আমি বলছি আজকে প্যারে ভাইয়ের কাজ করতেও যাই বা অন্য মিউজিক ডিরেক্টরের কাজ করতেও যাই যখন, তারা কিন্তু পঞ্চমদার কথা একবার বলবি,
যে পঞ্চম যে ওইভাবে ইউজ করেছিল এইভাবে, ওটা নিয়ে বাদ দিয়ে হয় না, এটা আজ কেন আমার মনে হয় তোমার সিডি থেকে তুমি একটা ট্রিবিউটারি একটা গান বাজছে, কারণ আমাদের একটা বিরতিতে যেতে হবে পরে। তোমায় বলছিলাম যেটার মধ্যে পঞ্চম দা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলেন, বেলট্রি। আমি জানি না অনেকেই জানে, বেলট্রিটা হচ্ছে বেলস যেগুলো থাকে, মন্দিরা যেগুলো বলা হয়, ওটা একটা লম্বা স্ট্যান্ডের মধ্যে একটা গাছের মতন বেলট্রি বলা হয় একরকম। হ্যাঁ, তো সেটা ইনস্ট্রুমেন্টটা ইউজ করেছি আমার অ্যালবামে, ওটা আমি অরিজিনাল বেলট্রি আমি ইউজ করেছি, আমাদের ওখানে একজনের কাছে ছিল, ওই গানটা একটু আছে, তুমি বাজাও। কোন স্কেল দেবো? ডিমানা সরি চলো ওই গানটা করি। কোনটা দাদা? তোমারই চলার পথে, রাইট। আচ্ছা, क्या बात दादा। অন্তরাটা কি কম্পিটিশন বলো। আর এই যখন এটা চলছিল সেই সময় স্ক্রিনে আর ডি বর্মনের কিছু ছবি দেখানো হচ্ছিল,
এবং তার মধ্যে একটা ছবি ছিল যে উনি মাউথরগান বাজাচ্ছেন, এবং ওটা দেখে আমার একটা ইন্টারেস্টিং তথ্য মনে পড়লো। আমার মনে হয় সেটা একটু শেয়ার করা উচিত, কারণ অনেকেই হয়তো জানেন না যে হ্যাঁ আপনা দিল তো আওয়ারা যে বিখ্যাত গান, সেই গানের যে প্রথমে মাউথরগান পিসটা ওটা আর ডি বর্মন। এবং প্যারে ভাইয়ের যে ফিল্মটা ছিল দোস্তি, দোস্তি তো পঞ্চমদারই মাউথরগান বাজানো। দোস্তির যে গানগুলো তো উনি অনেকগুলো ছবিতেই বোধহয় এরকম পার্ট বাজিয়েছেন, মাউথরগানে অনেকগুলোতে বাজিয়েছেন। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, তুমি যে সময়টা পেয়েছো কাছ থেকে, তখন তো বোধহয় উনি নিজে আর গানটা একবারই গাইতেন না? না, তুমি গান না তখন গেয়েছেন বাংলা গান, ওই সময় বেশ কিছু গেয়েছিলেন উনি ওই সময়। কারণ উনি যে ধরো সেই আমরা ইয়ের সময় মেহবুবা থেকে সেই ব্যাপারটা নেই। এবং যেটার কথা আমাদের তখন মানে অফ রেকর্ড আড্ডাতে হচ্ছিল, পুকার ছবিটার কথা তোলা দরকার এই কারণে, কারণ পুকার ছবি অদ্ভুতভাবে ওর মিউজিকের মধ্যে অসাধারণ ব্যাপার ছিল। এবং ওর তুমি প্রত্যেক কটা গান ভাবো, বচকে রহনা রে বাবা, বা তোমার যেটা উনি নিজে গাইলেন আর ডি বর্মন, সমুন্দর মে নাহা কে और भी নমকিন হয়ে গেল। আর ওইটাতেই উনি এক্সপেরিমেন্টালি ব্যবহার করলেন যে অমিতাভ বচ্চন মানে কিশোর কুমার গাইবে, সেখানে অমিতাভ বচ্চন মানে রাহুল দেব বর্মন গিয়ে গেল, আর কিশোর কুমার গাইলেন কারোই না, রণবীর কাপুর। মানে সত্যি কথা। এবং ওখানে ওই কিশোর এবং আরডির একটা গান ছিল, আমি জানি না তোমার গানটা নিশ্চয়ই জানা আছে, ওই যে জানে জিগর দুনিয়া মে তু সবসে হাসি হ্যায়, तेरे जैसे और यहाँ कोई नहीं है, रूप की रानी चेहरा नूरानी, मार गई मुझे तेरी जलती जवानी, तेरा तो मैं हूँ दीवाना, तेरा तो मैं हूँ दीवाना। अरे ये क्या बात है, এর কিছু করার নেই, মানে পঞ্চমদাকে নিয়ে প্রশ্ন পরে ভেসে যেতেই হবে। পঞ্চমদার মধ্যে যে তুমি ডুবে থাকো সেটা বোঝা যায়, না মানে কিছু করার নেই। শয়নে স্বপ্নে জাগরণে, না শয়নে স্বপ্নে জাগরণ, মানে আমি তো নিজে বলি, দেখো আমার তো আমি এখন মিউজিক কম্পোজার হিসেবে কাজ করি এখানে, নিজেকে মিউজিক কম্পোজার বলতেও খুব লজ্জা লাগে, কারণ যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের সেখানে মানে রেকর্ডিংয়ে চা দেওয়ার হেসিয়াত নেই। কিন্তু কথাটা হচ্ছে, হ্যাঁ সত্যি বলছি আমি, কিন্তু কথাটা হচ্ছে যে আমার বাবা তো চেয়েছিলেন চিরকাল আমি ডাক্তার হই, সেইভাবে আমাকে লেখাপড়া করাছিলেন, স্টুডেন্টও খুব ভালো ছিলাম। তো 1972 সালে যখন প্রথমবার আমি यादों की बारात ছবির গান শুনি, চুরা লিয়া হে তুমনে আমার প্রথম গান যেটা আমি গিটারে তুলেছিলাম আর কি, শোভেন দা আমার প্রথম গুরু, সৌমেন দেব, খুব সিনিয়র মিউজিশিয়ান, আপনি তো চিনবেনই, আপনি কাজও করেছেন। তো এইবারে ওই চুরা লিয়া হে তুমনে जो दिल को, আমার যে আমি একটা রেবেল হয়ে উঠলাম কলেজের মানে বয়সে যখন এসে পৌঁছলাম, আমি একটা রেবেল হয়ে উঠলাম, একটা বিদ্রোহী হয়ে উঠলাম আমি আমার নিজের পরিবারে, সেটার বীজটা বপন করেছিল কিন্তু यादों की बारात। এবং তখন থেকে আমার শুধু ইচ্ছা আমি মিউজিশিয়ান হব, আমি মিউজিক কম্পোজার হব, একটা লোক শুধু চোখের সামনে, দ্যাট ইজ পঞ্চমদা। এবং পঞ্চমদাকে আমি বলবো, আজকাল কেউ মানুক কেউ না মানুক, আজকাল তো যত না তারা কাজ করে তত মানে কলার তুলে চলার একটা রেয়াজ আছে। আজকালকার প্রত্যেকটা কম্পোজারের কাছে আর ডি বর্মন ইজ দ্য বাইবেল, যে বাইবেলটা নিয়ে তোমাকে সবসময় চলতে হবে। মানে কোনো ডাউট আছে বা কোনো কিছু আছে, ইউ নিড ইন্সপিরেশন ইন লাইফ, ইউ আর গেটিং ডিপ্রেসড, লিসেন টু হিজ সংস। তোমাকে যে মিউজিকটা রেবেল বানালো, বিদ্রোহী বিপ্লবী এসব বানিয়ে ফেললো, সেই গানের ওই পার্টগুলো একটুখানি শুনতে যাবে, ওটা না অসাধারণ, ওটা তোমাদের যুগ্মতে ওটা অ্যালবামও করেছে। হ্যাঁ তাহলে তো একদম জমে যাবে। চলে क्या बात।
প্রদীপ্তদার বাজনাটা কেন বলো তো, এই যে আমরা আহা করছি, যারা শুনছে তারাও করছে এই জন্যে, কারণ প্রদীপ্তদার মতো যারা মিউজিশিয়ান না, এটা উনি আমার সামনে আছেন বলে বলছি না, দাদার সঙ্গে তখন মানে আমার মানে হাই স্কুল কলেজের বয়স, কিন্তু তখনও তো আমি রেকর্ডিং বাজাতাম, মানে আমি 80-র দশকের শুরুর দিকে বলছি, আমি দাদার সঙ্গে বেশ কিছু কাজ করেছিলাম, অনেকগুলো। তার মধ্যে অজয়দার সেই অ্যালবামটা ছিল আপনার অসাধারণ বাজনা পাখি কেন গায়ে না, ওইটা তো লেজেন্ড হয়ে আছে, মানে যারা শোনে সবাই ম্যান্ডোলিনটাই শোনে। তো আমি বলছি যে প্রদীপ্তদা যেরকম মিউজিশিয়ান, প্রদীপ্তদা হাতটা চলছে ঠিক আছে, আসলে উনি বাজাচ্ছেন কিন্তু হাত দিয়ে নয়, হি ইজ প্লেইং ইট ফ্রম হিজ হার্ট। একদম একদম। এইটা কেউ ফিল করে না তো, এটা তো ভয়ঙ্কর মানে ব্যাপার, এইটা কেউ ফিল করে না, মিষ্টত্বটা আসে ওইখানে, স্ট্রোক দিয়ে তো শুধু বাজনা হয়। আমি তোমাকে মানে প্রসঙ্গত বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো, প্রদীপ্তদা তো নিশ্চয়ই জানে, আর তোমাদের দুজনের কাছে তো খবর আছেই, আর.ডি. বর্মনের উপরে একটা অসাধারণ ভালো কাজ করেছেন একজন, ওটা একটা ডিভিডি হয়ে বেরিয়েছে, প্রায় 2.5 ঘন্টার মুভি, ওটার নাম পঞ্চম ফর এভার। সেটার মধ্যে পঞ্চমদার একটা মানে আগে তোলা একটা ইন্টারভিউর একটা ক্লিপিং আছে, উনি বলছেন একটা কথা যে গানা গানা তभी बनता है जब कोई दिल से गाता है, राइट। अंदर अगर तुमको वो गाना अगर बजता नहीं रहेगा तो तुम कभी वो गाना कभी सक्सेसफुल होगा ही नहीं। ফিল অ্যাকচুয়ালি ফিল जो है ना, ওটা মানে ওটা থেকে বড় কথা তো হয় না কিছু। এই ব্যাপারে একটা অসাধারণ উদাহরণ হচ্ছে বসেরা ছবির গানের যে শ্যুটটা করেছিলেন উনি, यहाँ पे बसेरा हो वहीं पे सवेरा हो, আমার মনে এরপর আর কোনো কথা হতে পারে না। আমি তোমায় বলছি দেখো, মানে পঞ্চমদার যেসব গানগুলো মানে আমার দুঃখ মানে যখন হয়, যখন ব্যথা হয় তখন শুনি, যখন আনন্দ হয় তখন শুনি, যখন ঘুম আসছে না তখন শুনি, যে গান আমার যে আইপড আছে, আইপডের মধ্যে ধরো মানে ফ্র্যাঙ্কলি বলছি, অন্যান্য মিউজিক ডিরেক্টর সবার মানে কাজই শুনি, ভালো লাগে, লক্ষ্মীকান্ত প্যারালাল, কালীন জিয়ানজি, সলিল চৌধুরী, রবীন্দ্র জয়ন্তী, সবারই কাজ ভালো লাগে, অসাধারণ সব গান আছে, কিন্তু আমার আইপডের মধ্যে আমার যেটা ক্যাপাসিটি ইজ 8 GB, 8 GBর মধ্যে 7.5 GB কিন্তু পঞ্চমদার গান আছে। তো আমি বলছি এই যে গানগুলো, গুলমোহর গর तुम्हारा नाम होता, मौसमे गुल को हंसाना भी तुम्हारा काम होता, गुलमोहर गर तुम्हारा नाम होता। অন্তরাটা শোনো নোটগুলো, आएंगी बहारे तो अब के उन्हें कहना जरा कुछ ना सुने, आएंगी बहारे तो अब के उन्हें कहना जरा कुछ ना सुने, मेरे दिल बिना उनका कहा तुम्हारा नाम होता, गुलमोहर गर तुम्हारा नाम होता। শাবানা আজমি, সঞ্জীব কুমারের ছবি, 78 রিলিজ করেছিল, ছবির নাম ছিল দেবতা। ওই টাইমে রিলিজ করা আরেকটা অসাধারণ গান, মানে এগুলো আমি এক্সাইটেড হয়ে শুনিয়ে দিচ্ছি, মানে তোমাদের কিছু না বলতে দিয়ে আর কি, কারণ এগুলো হচ্ছে মানে এইগুলো হচ্ছে আমার জীবন, তো মানে যেমন ধরো এই যে মন্ত্রটা শুনলেই বুঝতে পারবে যে এটা কোন কম্পোজারের করা। এমনি শুরু হচ্ছে ফির ওহি রাত হ্যায়, রাত হ্যায় খ্বাব কি, ভায়োলিনটা ঢুকছে দেখো, রাত হ্যায় খ্বাব কি, রাত ভর খ্বাব মে দেখা করে
এবার দেখো একটা মানে সামনে প্রদীপ্ত আছে বলে আমি এতক্ষণ টেকনিক্যাল ভাষা ইউজ করছি, একটা রিলেটিভ মাইনার গিয়ে পড়বে দেখা করেঙ্গে তুমি ফির वही रात है, অন্তরটা শোনো, मासूम सी नींद में जब कोई सपना चले ओ हमको बुला लेना तुम पलकों के पर्दे तले, बस सेवेंथ লাগিয়েছে ओ ये रात है ख्वाब की रात है फिर वही। কি করব দাদা, এই গানটার পিছনের একটা ঘটনা আমি তোমাদের বলে দিই। কিছু করার নেই তো, এই গানটা হাত পা অবশ্যই করার নেই না, কষ্ট হয় জানো তো, না না সেটা ঠিকই বলছি, কষ্ট হয় এই সব কম্পোজিশন আজকে শোনার পর। এবং এই কম্পোজিশনের কথা আমি পার্টিকুলারলি বলতে চাইছি নীলাঞ্জন, এই যে কম্পোজিশনটা আর ডি বর্মন করেছেন, একটা অসম্ভব ভালো কম্পোজিশনগুলোর মধ্যে একটা। মজা হচ্ছে ইনি কিন্তু এটা ইন্সপায়ার হয়েছিলেন অন্য একটা গান থেকে, যার মুখরাটা একটা অন্য গান থেকে নিয়ে সেখান থেকে ভেঙেছেন, যে গানটা কারেন্ট কার্পেন্টার্সের গাওয়া, যে সিং আ সং, সিং আউট লাউড, সিং অ্যালন, ওইখান থেকে শুরু করলেন ফিরওয়েহি, এই জায়গাটা দিয়ে ভাঙলেন, ভেঙে সেই গানটার বাবা মায়ের সঙ্গে কোথাও এর কোনো সম্পর্ক নেই। না না, কিন্তু একটা কথা হচ্ছে, একটা জিনিস দেখো, সবাই রবীন্দ্রনাথও তার পুরানো সেই দিনের কথা বিদেশি সুর, তাই তো বলছি, কিন্তু কথা হচ্ছে এটাই তো ক্রিয়েটিভিটি। হ্যাঁ, মানে শুধু ক্রিয়েটিভিটি না, পঞ্চমদার কত বড় একটা মানে তার বিরাট ব্যাপার, যে অরিজিনালটা হয়তো এত সুন্দরও নয়, যেভাবে উনি যেভাবে না উনি নিজে ক্রিয়েট করলেন, কিন্তু ওনার ক্রিয়েশনটা ওটার থেকে বেটার 100% তাই, কারণ আমার কাছে দুটো গান আছে, আমি তোমাকে শোনাতে পারি। মেলোডিটা এখন নেই তো, আমি সত্যি বলি কি কষ্ট যে হয়, কারণ আমার বসবাসটা, আমি কিন্তু মানে সেই 70-এর দশকেই বসবাস করি, এখনো আমি কিন্তু 70-এর দশকেই আছি। তুমি বসবাস বললে, আমি কথাটা আরেকটু খারাপ ভাবে বলবো, এই 7-এর দশকের যে মিউজিক, আমি তার সঙ্গে সহবাস করি না, আমি হ্যাঁ, মানে এর থেকে ভালো কিছু নেই, কিন্তু তার থেকে আরেকটা বড় মুশকিল শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর ভাবে ঘড়ি আমাকে চোখ রাঙাচ্ছে। এবার মানে কি করেন, আচ্ছা আমরা একটা প্রদীপ্তদাকে আমি যেটা আর্জি জানাচ্ছি আর কি, আমার এবং তোমার এবং আমাদের সব দর্শকের শুক্লার তরফ থেকে, যে আচ্ছা আমরা 27শে জুন কি এই আড্ডাটার কন্টিনিউয়েশনটা রাখতে পারি? এখানে বসে ঠিক করে নাও। হ্যাঁ, মানে আমরা মানে প্রদীপ্তদা কি একটু আসবে? আমি চেষ্টা তো করব, নিশ্চয়ই চেষ্টা করব, কারণ 27শে জুন ওই মানুষটার জন্মদিনের দিন যদি আমরা এই আড্ডাটা সেকেন্ড পার্টটা না করি, কিছুই হলো না। আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমি একটু আমার শিডিউলটা দেখে নিই, কারণ ওই সময় আমি যতটুকু জানি যে 26 তারিখে আমাকে একটা প্রোগ্রামের জন্য গুজরাটে যেতে হচ্ছে, আমি দেখছি, আমি নিশ্চয়ই আমি জানাচ্ছি। আমি আমার এখানে এসে এত ভালো লাগলো যে এরকম একটা শেষ হয়নি, আর একটু বাকি আছে। তার আগে আমি চট করে আমার 2-3টা কথা বলার আছে আপনাদের বলে দিই, কারণ আপনারা জানেন আজকের দিনে আমরা কয়েকজনকে ট্রিবিউট জানাই, 3 জনের জন্মদিন আছে, একটুখানি তাদের ট্রিবিউট করে দিই। একজন হচ্ছে ইয়ান ফ্লেমিং, সাহিত্যিক কাম জার্নালিস্ট কাম নেভাল ইন্টেলিজেন্স অফিসার এবং জেমস বন্ডের স্রষ্টা, এবং ছোটদের জন্য অসাধারণ বই লিখেছিলেন চিটি চিটি ব্যাং ব্যাং, মনে আছে নিশ্চয়ই, ছবিও হয়েছিল, ছবিও হয়েছিল। আর আরেকজনের কথা বলবো, ইয়ান ফ্লেমিং ছাড়াও তিনি একজন বিখ্যাত গায়িকা, এবং আমি নিজে তার খুব ভক্ত। আমার ধারণা নীলাঞ্জন এবং প্রদীপ্তদাও নিশ্চয়ই তার গান শুনেছেন, কাইলি মিনগ। নিশ্চয়ই নিশ্চয়ই, কাইলি মিনগের জন্মদিন আজকে, তাকেও আমাদের ট্রিবিউট। এবং কাইলি মিনগ বাদ দিয়ে আরেক যার কথা বলবো, তিনি হচ্ছেন একাধারে অভিনেতা, একাধারে পলিটিশিয়ান, এমনকি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এনটি রামারাও। এই 3 জনের আজ জন্মদিন, আমাদের শ্রদ্ধা রইল। এবং আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে প্রশ্নোত্তরের পর্ব আছে, সেই 10-এর সওয়ালে। 10-এর সওয়ালটা দেখে নেব। প্রথমে কালকের প্রশ্ন উত্তরটা এবং সঠিক উত্তরদাতার নামটা দেখে নিই আপনাদের স্ক্রিনের ওপর। কালকের প্রশ্ন উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। কালকের প্রশ্ন ছিল জওয়াহরলাল নেহরু কোন সালে জন্মগ্রহণ করেন, কারণ কালকে মৃত্যুদিন ছিল তার, 1889 সঠিক উত্তর। এবং সঠিক উত্তর দিয়ে পুরস্কার যিনি পেয়েছেন তাকে আমাদের তরফ থেকে অভিনন্দন। তিনি কসবার পদ্মনাভ রক্ষিত। পদ্মনাভবাবুকে অসংখ্য অভিনন্দন, আপনি মোটামুটি অভ্যেস করে ফেলেছেন এখানে পুরস্কার জেতাটা। এবার পালা হচ্ছে আজকের প্রশ্ন। না, আর ডি বর্মন নিয়ে আজ কোনো প্রশ্ন করছি না, এনটি রামারাওয়ের কথা বললাম। এই এনটি রামারাও, এনটিআর বলে যিনি বিখ্যাত, তার পুরো নামটা বলতে হবে কি? কিভাবে বলবেন? লিখে পাঠাবেন আমাদের কাছে, SMS করবেন CHA10 স্পেস দিয়ে GMD স্পেস দিয়ে আপনার পুরো নাম না, এনটিআর এর পুরো নামটা লিখে স্পেস দিয়ে নিজের নাম এবং কোন অঞ্চলে থাকে লিখে পাঠিয়ে দেবেন 56767 নম্বরে। এবং এটার মানে হচ্ছে টাটা বাই বাই করে ফেলার সময় হয়ে গেছে, কিন্তু
বেসুরে নয়, সুরে সুরে, কারণ নীলাঞ্জন এবং প্রদীপ্ত দা দুজনে মিলে একটা নিশ্চয়ই আমাদের এমন একটা জ্যামিং শোনাবেন যার মধ্যে দিয়ে আজকের মতো আমরা বিদায় নেবো, আগামীকাল সকালে আবার ফিরে আসার অঙ্গীকার নিয়ে, তাই তো শুনলাম? একদম। দাদার বাজনা শুনবো, দাদা বাজা। সবার প্রথমে তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি, আর নীলাঞ্জনের সঙ্গে কাজ আমার প্লেজার যে তোমার সঙ্গে বসেছি। আমারও তাই, দাদার সঙ্গে বসে। চলো ওই গানটা বাজে, রকি। La la la